সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো নারীদের মেনোপজ নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার শেখ জিন্নাত আরা নাসরিন 1961 সালের ডিসেম্বর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1984 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে গাইনি অ্যান্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমিও সবাইকে জানাচ্ছি শুভকামনা। ম্যাম, আমরা জানি কিছুদিন আগে সারা বিশ্বে পালিত হয়েছে বিশ্ব মেনোপজ দিবস। তো এই যে মেনোপজ দিবস পালিত হয়, এর গুরুত্ব কতটুকু আপনি কি মনে করেন এবং এবারের প্রতিপাদ্য বিষয়টি কি ছিল? সারা পৃথিবীতে 18 অক্টোবর বিশ্ব মেনোপজ দিবস পালিত হয়েছে। আচ্ছা। এবং এটি যুগ যুগ ধরে হয়ে আসছে। তার একটি কারণ, পৃথিবীর সকল মেনোপজ নারীদের তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা জানানো এবং তাদের নিজের শরীরের প্রতি যত্ন নেবার জন্য সকল হেলথ কেয়ার প্রোভাইডার্স বা ডক্টর বলি, চিকিৎসক বলি, সকলকে আহ্বান করা। তো এবারের প্রতিপাদ্য বিষয় ছিল যে মেনোপজ এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। আচ্ছা। আর কি মেনোপজ হরমোন থেরাপি জিনিসটি কি, যে দেখো আবহমান কাল থেকে মেনোপজ কিন্তু খুব অবহেলিত হয়ে এসছে। শুধু আমাদের দেশ নয়, আমাদের পাশের দেশে, সারা পৃথিবীতে এটি অনুধাবন করেছেন পৃথিবীর সমস্ত বিশেষজ্ঞরা। আচ্ছা। তখন তারা চিন্তা করলেন যে নতুন করে মেনোপজকে জানিয়ে দেওয়া এবং তার জন্য বিশেষ কি স্বাস্থ্য ব্যবস্থা হবে সেটি নিয়ে আলোকপাত করা এবং মেনোপজ হরমোন থেরাপিকে এবার উৎসাহিত করে এবারের প্রতিপাদ্য বিষয়টি ধারণ করা হয়েছিল। মেনোপজের মেনে নেওয়ার যে একটি ব্যাপার এবং শারীরিক যে চেঞ্জেসগুলো আসে সেগুলো আমরা জানবো। প্রথমে একটু মানসিক চেঞ্জটা যদি একটু জানাতেন, যে মানসিকভাবে একজন নারী কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হয়? একটি নারী তার জীবনের কতগুলো স্টেপ রয়েছে। সে একদম শিশু, কৈশোর, তরুণ, তরুণী, তারপরে মিডল এজ এবং তারপর সে বার্ধক্যের দিকে এগোচ্ছে। ঠিক মেনোপজ বার্ধক্য এবং মিডল এজ বা মধ্যবয়স্কের মাঝামাঝি একটা অবস্থান, যেখানে তার মাসিকটি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। সে আর সন্তান ধারণ ক্ষমতা রাখছে না এবং তার শারীরিক কিছু চেঞ্জ হচ্ছে। এটি কিন্তু সব নারীরাই ঠিক সমানভাবে মেনে নিতে পারেন না। অনেকে ভাবেন যে না, ইটস ফাইন, এটা তো আমার প্রাকৃতিক একটি অধ্যায়, জীবনে এটা মেনে নিতেই হবে। আমার মা, আমার দাদু, নানু, এভরিবডি, তাদেরও তো এটা হয়েছে, আমাকেও মানতে হবে। আবার অনেক নারী আছেন তারা মেনে নিয়েছেন বটে, কিন্তু কিছু উপসর্গ রয়েছে যা তাকে খুব বিব্রত করছে এবং তখন তিনি ছটফট করছেন। সেই জন্য যে মানসিক কিছু বিপর্যয় ঘটে তাদেরই, যাদের এই মেনোপজ বিব্রত করছে বিভিন্ন উপসর্গ দিয়ে। এবং শুধু আজকে নয়, ছোট্ট একটা গল্প বলি। সেই 442 BC, বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, মেনোপজ কিন্তু চিহ্নিত হয়েছে ইতিহাসে, কিন্তু তেমনটি গুরুত্ব পায়নি। বলছে এটা হয়তো হবেই। তারপরে চাইনিজ ইতিহাসে বলা হয়েছে মেনোপজ হয়েছে, তাকে তো কষ্ট করতেই হবে। আচ্ছা। তারপরে কিছুদিন হয়েছে মানুষের ছটফট করছে, ভালো লাগছে না, গরম লাগছে, ঘেমে যাচ্ছে, তখন বলেছে কি জিনে ধরেছে, বা ওরা বলেছে সুপার পাওয়ার, সো দে শুড বি পানিশড। তো তারা কি করছে, যোগ দিয়ে ব্লাড খাইয়েছে, তারপরে পেটের মধ্যে প্লাস্টার বেঁধে রেখেছে। এরকম নানাবিধ আমরা দেখে এসেছি চিকিৎসা প্রচলন রয়েছে, একটা ভুল মিসকনসেপশন এবং ভুল ধারণা থেকে। মেনোপজ এর কি কি উপসর্গ হয় এবং এটি আসলে কেন হয়? অ্যাকচুয়ালি মেনোপজের বয়সটা হচ্ছে সারা পৃথিবীতে যদি আমি অ্যাভারেজ ধরি 50-51। আমাদের দেশে আমার একটা সমীক্ষা রয়েছে, সেখানে এসেছে 48। সুতরাং ডিফারেন্ট প্লেসে জিওগ্রাফি ভেদে বয়সটা ডিফার করে, কিন্তু উপসর্গগুলো 2-3 বছর এমনকি 5 বছর আগেও শুরু হতে পারে এবং রয়ে যেতে পারে অনেকটা পথ। তো কেমনটি হয়? প্রথমত যেটি হয়, মহিলারা ভাবেন যে খুব গরম লাগছে, আসলে গরম লাগে, তাদের মুখটা ঘেমে যাচ্ছে, মাথা পা একদম গলা টলা ঘেমে যাচ্ছে, ব্লাউজ বা ভেতরের কাপড়গুলো ঘেমে যাচ্ছে। সেটি কিন্তু তাকে খুব বিব্রত করছে। যারা অফিস করেন তাদের খুব খারাপ লাগছে, ইভেন ফ্যান, এসি, তারপরেও। আর যারা রান্না করছেন কষ্ট করে তাদেরও কষ্ট হচ্ছে। আর যে মেয়েটি গার্মেন্টসে কাজ করছে, অথবা মনে করো যে তিনি প্রান্তিক
নগরে কাজ করছেন, তারও খুব কষ্ট হচ্ছে। হঠাৎ ঘেমে যাওয়া এবং ভীষণভাবে গরম লাগা, রাতে ঘুমাতে পারছেন না, একে আমরা হট ফ্ল্যাশেস বলি। এটি নাইট সোয়েটস, এটা প্রথম দিকে হয়। তারপর যেটি হয় যে এর পাশাপাশি যোনিপথ একদম শুষ্ক হয়ে যায়। কেননা আমি বলেছিলাম যে মেনোপজ হওয়া মানে যে তার চিরতরে মাসিকটা বন্ধ হয়ে যায় এবং যে ডিম্বাশয় রয়েছে সেখান থেকে হরমোনগুলো, এস্ট্রোজেন হরমোন আর নিঃসৃত হয় না। ফলে কি হচ্ছে, একেবারে যোনিপথ শুকিয়ে যাচ্ছে, পেশাবের রাস্তা শুকিয়ে যাচ্ছে, তখন বারে বারে তার ঘন ঘন প্রস্রাব হচ্ছে, অথচ কোনো ইনফেকশন নেই। এই যে রাতে ঘুমোতে পারছেন না বা মানুষের কাছে বিব্রত হচ্ছেন, অফিসে যাচ্ছেন, কাজের ক্ষেত্রে যাচ্ছেন, বাড়িতেও তাকে সারাক্ষণ এই বাথরুমে যাওয়াটা খুব কষ্টের ব্যাপার। তৃতীয়ত, এই সকল নারীদের যেহেতু যোনিপথ শুষ্ক হয়ে যায়, সহবাস করতে খুব কষ্ট হয়। এখন এই কষ্টের কথা তিনি তো বলেন না, হ্যাঁ, তখন তাদের যে কনজুগাল লাইফে একটা বেশ মনোমালিন্য আসে, অনেক সময় হাজব্যান্ডরা খুব বিরক্ত হন। এমনও দেখা গেছে যখন এটা প্রচণ্ড আকার ধারণ করেন সেখানে ছাড়াছাড়ি হয়ে গেছে, এমন ঘটনাও কিন্তু রয়েছে। সুতরাং এই যে নীরব কষ্টগুলো আমাদের মহিলারা বলেন না, কিন্তু হচ্ছে। তারপর তার হার্ট ডিজিজ, আমরা যদি বিজ্ঞান রিসার্চ দেখি, দেখা যায় যে মেনোপজের আগে মহিলাদের হার্ট ডিজিজ বা হৃদরোগ খুব কম হয়, কিন্তু যেই মেনোপজ হয়ে গেল তখন হৃদরোগ অনেক বেড়ে যায় পুরুষের পাশাপাশি, এবং বলা হয়েছে 3 জনের 1 জন নারী মৃত্যুবরণ করেন এই হৃদরোগে। এটিও একটা বড় ব্যাপার। এগুলো হচ্ছে প্রথম হয়, এরপরে তো লম্বা সময় অনেক আছে, যেমন স্কিনটা, চামড়া একটু কুঁচকে যায়, চুল পড়ে যায়, একটু কালো মেলেসমা হয় এবং অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় হতে থাকে, যেটি খুবই কষ্টের। এবং আমরা দেখেছি অনেকে এই হাড় ক্ষয়ের জন্য ফ্র্যাকচার হচ্ছে, বেডরিডেন হচ্ছে। এবং একটি নারীর হাড় ক্ষয়ে যাওয়া যে কি কষ্টের, ফ্র্যাকচার হওয়া যে কি কষ্টের, কারণ তিনি তো সারা বাড়ির মূল মন্ত্র, তাকে কাজ করতে হবে, সন্তানরা বড় হয়ে যায় বটে এই বয়সে, কিন্তু বাড়িটা তো মেনটেন তাকেই করতে হয়। কিন্তু সে যদি বিছানায় পড়ে থাকে, এই কষ্ট শুধু তার একেবারে, তার সোসাইটি এবং পুরো ফ্যামিলির। তো এটি থেকে উত্তরণের কি কি উপায় আছে? এখন সর্বাধুনিক কি কি ধরনের আসলে চিকিৎসা রয়েছে? দ্য ফার্স্ট অফ অল যেটা আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন বা যাপিত জীবনযাত্রাতে পরিবর্তন করা। যেমনটি প্রথমে সুষম খাবার খেতে হবে। আমরা যখন ইয়াং থাকি অনেক খাবার খাই, ইচ্ছে মতো কাচ্চি বিরিয়ানি বা ফিজি ড্রিঙ্কস, সবারই ভালো লাগে। কিন্তু যখন একটি নারী মধ্য বয়স থেকে তিনি ভাবছেন তার মেনোপজে যেতে হবে, সেই মেনোপজোত্তর জীবনটিকে সুন্দর, সুখময় এবং অর্থবহ করবার জন্য এখনই তাকে মেনটেন করতে হবে। তাহলে তার সুষম খাবার খেতে হবে, 2 নম্বর তাকে এক্সারসাইজ করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি বলি সবচেয়ে একেবারে মূল মন্ত্র বা বেডরক অফ লাইফস্টাইল কি হবে, সেটি হচ্ছে এক্সারসাইজ বা ব্যায়াম, শারীরিক ব্যায়াম। তো আমরা ভাবি, আমাদের দেশের মহিলাদের একটা ভাব আছে যে আমরা অনেক কাজ করছি, কিন্তু সে কাজ নয়, তাকে হাঁটতে হবে বা সুইমিং করতে পারেন তিনি, একটু দ্রুত হাঁটতে হবে যদি সম্ভব হয়। তো এটি একটা ইম্পর্টেন্ট ব্যাপার। অ্যাটলিস্ট সপ্তাহে 150 মিনিট তাকে হাঁটাহাঁটি করতে হবে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর বলবো যে হ্যাঁ, যে এর পাশাপাশি তার মেন্টাল বা শারীরিক বা মানসিক কোনো কষ্ট থাকলে সেটা চেক আপ করে নিতে হবে। আমরা কিন্তু ভীষণ মানে অনীহা, এই শব্দটি বোধহয় সবচেয়ে উপযুক্ত, ভীষণ অনীহা। কিন্তু ডক্টরের কাছে বছরে একবার গিয়ে চেক আপ করে নিতে হবে, কারণ যত বয়স বাড়বে ক্যান্সার বা মেটাবলিক সিনড্রোম অসুখগুলো আসতে পারে, সেটি মাথায় রেখে জাস্ট একটু দেখে নিতে হবে ব্লাড প্রেশারটি কেমন, সুগার রয়েছে কিনা, ব্রেস্টটি কেমন রয়েছে, জরায়ুটি কেমন আছে। বছরে একবার যদি সব ভালো থাকে ফাইন, যদি নাও থাকে, কারণ আমাদের জীবনে তো যখন আমরা বয়সের দোরগোড়ায় পৌঁছবো অনেক রকমের ব্যাধি আসতে পারে, তাই না? তো ব্যাধিগুলো যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি তাহলে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো, তাহলে এই অসুখের জটিলতা থেকে আমরা বেঁচে যাব। ম্যাম, একজন মেনোপজাল লেডির কি ধরনের ট্রিটমেন্ট অপশনসগুলো আসলে কি কি? লাইফস্টাইল মডিফিকেশন, যেখানে সুষম খাবার খেতে হবে। আমি শুধু এই মেনোপজ নারীদের উদ্দেশ্যেই বলবো যে সুষম খাবার বলতে আমরা যা বুঝি, যেমন আমরা তো রাইস খেতেই হবে, আমাদের অল্প পরিমাণে খাবো, যা খেতাম তার অর্ধেক। একটা প্লেট যদি আমি দেখি এবং সেটাকে 4 ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ রাইস থাকবে অথবা রুটি থাকবে, আর 4 ভাগের 1 ভাগ মাছ, ছোট মাছ বা যে কোনো মাছ বা মাংস থাকবে বা ডিম থাকবে, আর অর্ধেক পোর্শনটা থাকবে সালাদ অথবা সবজি। এটি কিন্তু মূল খাবার। পাশাপাশি তাকে একটু দুধ খেতে হবে। অনেকে আছেন বাড়িতে সবাইকে দুধ দিয়ে নিজে খাচ্ছেন না, কিন্তু আমাদের কিন্তু সমাজে অনেক আদি প্রচলন আছে দুধে ভাতে। গ্রামের মানুষরা কিন্তু সুন্দর গ্লাসে দুধ দিয়ে ভাত খান, তাই না? তো দুধটা খেতে হবে। মিল্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট।
তারপর আমি বলবো যে ওই পাশাপাশি একটু বাদাম খেতে হবে, আর ছোট মাছ যেগুলোতে আমাদের ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি থাকে, গ্রিন ভেজিটেবল যেখানে অনেক ক্যালসিয়াম থাকে, তো এই খাবারগুলোর পাশাপাশি সালাদ খেতে হবে। সাথে আমি বলবো যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেওয়া দরকার আছে, ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেওয়া দরকার আছে, বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান মহিলাদের, কেন এখানে অনেক ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব রয়েছে, যাতে হাড় মানে মাস্কুলোস্কেলেটাল পেইন হয়। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে হাড় হাড্ডি ব্যথার একটা পরের দিকে একটা উপসর্গ। আচ্ছা, এরপরে খাবারের কথা বলা হলো, এক্সারসাইজের কথা আমি অলরেডি বলেছি, শুধু মনে রাখতে হবে যেমন করেই হোক সময় বের করে 150 মিনিট সপ্তাহে, সেটি 3 দিনে 4 দিনে 5 দিনে করতে হবে। আচ্ছা, এরপরে কিছু মেডিসিনের কথা বলবো, তবে মেডিসিনের কথা বলার সময় আমি যেটি বলতে চাইছি, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা মেনোপজ হরমোন বলে যে হরমোনটি রয়েছে সেটি কিন্তু খুব উপকারী। তো সাধারণত ডাক্তারের কাছে গেলে তিনি ইতিহাস নেবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, করে যদি দেখে যে ওই মহিলাটির মেনোপজ হরমোনের দরকার রয়েছে তাহলে সেটি তিনি দেবেন, এবং সেটি খেলে দেখা যায় যে হাড় ক্ষয় প্রতিরোধ হচ্ছে। তারপর আমরা যেটা বলেছিলাম যোনিপথ শুষ্কতার কথা, সেটি চমৎকারভাবে ভালো হয়ে যাচ্ছে। তারপর হট ফ্লাশ বলেছিলাম, গরম লাগা, ঘেমে যাওয়া, সেটি ভালো হচ্ছে। এবং পরবর্তীতে দেখা গেছে যে মাসল বা মাংস ক্ষয়, হাড় ক্ষয়ের জন্য যে ফ্র্যাকচার হচ্ছে, হাড় এগুলোকে প্রতিহত করতে পারছে। সুতরাং হরমোন বা মেনোপজ হরমোনটি কিন্তু সকলের জন্য হয়তো প্রযোজ্য নয়, যার জন্য প্রয়োজন দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু প্রেসক্রাইব হার। আর লাস্টে যেটি বলবো যে আমাদের সকল মহিলারা এই যে একটা পথ পেরিয়ে এসেছেন তিনি, হ্যাঁ, যে লম্বা সময় পার হইতে মেনোপজে উত্তীর্ণ হয়েছেন, এবং জীবনের অনেক না পাওয়া রয়েছে বটে, সেগুলোকে একপাশে সরিয়ে ভাবতে হবে যে আমি তো এতটা বছর বেঁচেছি, এটিও গিফট ফ্রম অলমাইটি, এবং পেছনে কি পেয়েছি না পেয়েছি এগুলো বাদ দিয়ে সামনের জীবনটি যেন সুন্দর হয়, চলনশীল হয়, সেটি দিকে নজর দিতে হবে, হাসি খুশি থাকতে হবে, নিজেকে সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত করতে হবে। যেমন ধরুন কেউ বাগান করছেন, ইটস ফাইন, কেউ হয়তো বন্ধুদের কাছে নিয়ে একটা ছোট্ট সমিতি করে গল্প করছেন, কাজ করছেন, গরিবদের মধ্যে খাবার বিলোচ্ছেন বা শিক্ষা দিচ্ছেন, পশু পাখির যত্ন, ইটস ভেরি নাইস। কেউ হয়তো ছোটদের পড়াচ্ছেন, বয়স্কদের শিক্ষা দিচ্ছেন। এই যে সামাজিক কাণ্ড, কারণ এই সময়টা তার একটু অবসর রয়েছে, জীবনের প্রথমে ছোট ছোট বাচ্চা, সংসারের কাজ ফেলে অফিস করা বা রান্না করা, সারাদিন ব্যস্ত থাকতেন। এখন তো ছেলেমেয়েরা বড় হয়েছে, হয়তো দূরে চলে গেছেন, কারো হয়তো জীবন সঙ্গীতে আছেন, কারো নেই, তো একটা অবসরের ব্যাপার আছে। তো এই জন্য নিজেকে নিয়োজিত করতে হবে একেবারে, অর্থাৎ নিজের যত্ন নিতে হবে সার্বিকভাবে, যদি মানসিক যত্ন, মানসিক এবং শারীরিক উভয়ই। ম্যাম, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যে পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসব। মেনোপজ অথবা ঋতুবন্ধ। একটা মেয়ে যখন সারা জীবন তার ছেলে মেয়ে বাচ্চা হলো, সে সংসার করলো, তারপর দেখা গেল যে তার হঠাৎ করে তার যে মাসিকটা নিয়মিত হতো, সে মাসিকটা আস্তে আস্তে কমে গিয়ে এবং অনেক দিন পরে পরে হলো, তো হয় একেবারে বন্ধ হয়ে গেল। তো এই সময়কালটাকেই আমরা বলি ঋতুবন্ধ বা মেনোপজ। মেনোপজটাকে খুব একটা হেলাফেলা না করে এটাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। তবে এর জন্য কিন্তু পারিবারিক সহায়তারও একটা ব্যাপার আছে। এটা কিন্তু আসলে হরমোনের অভাবে হয়। মেয়েদের যে হরমোনটা আছে, সেই হরমোনের যখন আস্তে আস্তে অভাব হয় এবং একেবারেই যখন থাকে না, তখন কিন্তু তার এই পরিবর্তনটা ঘটে। এটা সে বুঝতে পারে না, কিন্তু তার আশপাশে যারা আছে তারা বোঝে। তবে এটা কিন্তু খুব সাময়িক, এটা যে একদম অনেক দিন ধরে স্থায়ী থাকে তা না। তো কাজেই এই সময়টাতে যদি স্বামী এবং ছেলেমেয়েরা তাকে একটুভাবে তার সহানুভূতি নিয়ে তাকে দেখে বা সহানুভূতি নিয়ে তার সাথে ব্যবহার করে, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে কমে যায়। এই সময়টা খুব ভারী খাবার বা মানে গুরুপাক খাবার না খাওয়াই ভালো। আমরা বলি যে শাক সবজি ফলমূল এগুলো বেশি করে খাবে, ব্যায়াম করতে হবে। যে এই সময় নানান ধরনের অসুখ হয়, তার ডায়াবেটিসটা বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার হচ্ছে, আবার অনেকের হার্টের কোনো সমস্যা হচ্ছে। তো এই সমস্ত কারণে এগুলো যাতে না হয়, প্রথম থেকেই যদি কেউ খুব সচেতন থাকে, সে নিয়ম মতো খাওয়া এবং ঘুম, অবশ্যই বিশ্রামও নিতে হবে, যেটা আমরা বলছি তার পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার, তাহলে হবে কি তার মানসিক অবস্থাটাও ভালো থাকবে। তো কাজে এগুলোর করার সাথে সাথেও যদি দেখা যায় না এটাতেও তার সমস্যাগুলো শেষ হচ্ছে না, তখন আমরা তাকে কিছু ওষুধ দিই, কিছু হরমোন দিতে পারি, তাকে ক্যালসিয়াম দেওয়া হয়। এবং এই সমস্ত ওষুধ দেখা যায় কিছুদিন ব্যবহার করলেই কিন্তু তার অনেক
যে উন্নতি ঘটে এবং এত চমৎকারভাবে এটা তার হয় যে অনেক রোগীরা আছে যে এই ওষুধ পরে আর ছাড়তে চায় না। তা আমরা যেমন মনে করি যে তার 5 বছর পরে আমরা হরমোনটা বন্ধ করে দিতে চাই, কিন্তু দেখা যায় যে রোগীরা নিজেরাই আমাদের কাছে আসে যে না আমি এটা আরও চালাতে চাই। তো তখন আমরা ডাক্তার হিসেবে আমরা যেটা করি সেটা হলো যে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করি, যেটাকে আমরা বলি স্ক্রিনিং, যে তার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় তার কোনো রকম টিউমার আছে কিনা, তার জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, তার হরমোনের লেভেলটা কীরকম আছে, ওষুধ খেয়ে আসলে তার উপকার হচ্ছে কিনা। সেছাড়াও তার ব্রেস্টের পরীক্ষা, যেটা খুব ইম্পর্টেন্ট, এই সময়টাতে ব্রেস্টের ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। তো এই ব্রেস্টটাতে রেগুলার পরীক্ষা করতে হবে, রোগী নিজেও পরীক্ষা করবেন বা মহিলা যার কথা বলেছি তিনি নিজেও পরীক্ষা করবেন এবং কোনো রকম সন্দেহ হলে অবশ্যই তাকে একটা আলট্রাসোনোগ্রাফি অথবা ব্রেস্টের জন্য যে বিশেষ পরীক্ষা আছে সেটা করতে হবে। তাছাড়াও আমরা যেটা একটা প্যাপিস্মিয়ার বলি, প্যাপিস্মিয়ারও তাকে করতে হবে, কারণ প্যাপিস্মিয়ার এই সময়টাতেই তার ক্যান্সার সার্ভিক্স বা জরায়ুর মুখে ক্যান্সার হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কাজেই তার ঘুমটা যেন ঠিকমতো হয়, তার খাওয়া দাওয়াটা যেন সে ঠিকমতো খায়, নিয়মিতভাবে খায়, তার ওষুধ যেন সে নিয়মিত খায় সেটাও দেখতে হবে এবং সে আশেপাশে সবাইকে এটা নিয়ে সচেতন করতে পারে। যেমন আজকাল আমাদের মেয়েরা যারা বেশিরভাগই যারা শহরে বাস করেন তারা কিন্তু এই সম্বন্ধে অনেকটা সচেতন। অনেকে তো দেখা যায় যে 60-70 বছর বয়সেও তারা যথেষ্ট কর্মক্ষম থাকেন, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের গ্রামের মেয়েদের নিয়ে। দেখা যাচ্ছে যে সেই আমরা ছোটোবেলায় যে শুনেছিলাম যে 20তেই বুড়ি, এইটা কিন্তু তারা একদম বিশ্বাস করে বসে থাকে, যে বিশেষ করে যখন তার মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে সে তার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে সে হয়তো দেখা গেল সারাদিন বসেই থাকছে, শুয়ে থাকছে, আস্তে আস্তে সে কুঁজো হয়ে যাচ্ছে, মানে শরীরের ক্যালসিয়াম কমে যাচ্ছে। তো কাজে এগুলো নিয়ে তার কোনো সচেতনতা নেই। তার সংসারে যে অন্যান্য যারা সদস্য আছেন তারাও মনে করেন এটাই স্বাভাবিক। তো কাজেই আমার মনে হয় যে এই সচেতনতাটা আমরা আরও বেশি বাড়িয়ে দেব। সেটা হলো আমাদের গ্রাম পর্যন্ত যেতে হবে। দেখা যাবে যে সে জীবনের প্রথম দিকে যে যতটুকু কাজ দিয়েছে সমাজকে তার চেয়ে অনেক বেশি দিতে পারছে, কারণ তখন তো তার বাচ্চা নিয়ে সমস্যা নেই, তার সংসার নিয়ে চিন্তাভাবনা নেই। তো কাজেই আমার মনে হয় যে মেনোপজটাকে আমরা যথেষ্ট গুরুত্ব দেব, যে এই সময়টা যাতে একটা মেয়ের জীবনটা সার্থক হয়, সুন্দর হয় এবং সে যেন তার নিজের জীবনের অর্থটা খুঁজে পায়, সেজন্য আমরা তাকে অবশ্যই সহায়তা করব এবং সহায়তা দেব। ম্যাম, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? আমি সব নারীদের জন্য বলবো যে আপনাকে ভালো থাকতে হবে, কেননা আপনি ভালো থাকলেই আপনার চারিপাশটা হবে আলোকিত, আপনার আলোর ছটায় সারা সমাজ হবে উজ্জ্বল। সুতরাং নিজেকে ভালো থাকতে হলে নিজের যত্ন নিতে হবে, হাসি খুশি থাকতে হবে, প্রকৃতির কাছে যেতে হবে। প্রকৃতি কিন্তু নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, যেটি আপনার ভালো লাগে সেটি আপনি করবেন। আপনার ফ্রেন্ডদের সাথে ফোনে আলাপ করুন, একসাথে মিলিত হন, আপনি গান শুনলে গান, কোরআন পড়লে কোরআন, বা বাগান করা, বা নিজের যেটি গল্প বই পড়া, যেটি ভালো লাগে। আর নিজের প্রতি যত্নশীল হবেন, নিজেকে কখনোই কষ্টগুলো চেপে না রেখে সকলের সাথে শেয়ার করে ডাক্তার দেখাবেন। আর শেষ যে আপনি কিন্তু একটা অ্যাসেট, নিজেকে মনে করবেন আপনি সারা সমাজের জন্য একটি অত্যন্ত মূল্যবান রত্ন, কেন আপনি আপনার ছেলে মেয়েকে বড় করেছেন, একটা সংসার মানে একটা সমাজকে আপনি দিয়েছেন। ধন্যবাদ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আমি কিন্তু এনটিভি এবং আমার সঞ্চালককে এবং আমার দর্শককে জানাচ্ছি অনেক অন্তরতম শুভকামনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল মেনোপজ নিয়ে। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলার সামনের দিকে, আমরা যেটা বলি যে ভোকাল কর্ডের নিচের দিকে, এক ধরনের হরমোন গ্ল্যান্ড বা হরমোন গ্রন্থি। এইখান থেকে যে হরমোন তৈরি হয় আমাদের দেহের বিপাক ক্রিয়ায় সাহায্য করে, সেই হরমোন হচ্ছে থাইরয়েড হরমোন, থাইরক্সিন বলি আমরা। আচ্ছা, থাইরয়েড হরমোন মূলত সিক্রিশনটা হয় আমাদের দেহের চাহিদা অনুযায়ী। দেহের চাহিদা যদি বাড়ে এর পরিমাণ বাড়তে থাকবে, প্রয়োজন অনুযায়ী দেওয়া হয় যতদিন পর্যন্ত কোনো মানুষ রোগী না হয়। যখন যা তার যতটুকু প্রয়োজন ততটুকু সাপ্লাই আমরা এখান থেকে পেয়ে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।